আমরা আগের দিন 2017 সালের মাধ্যমিকের যে প্রশ্নপত্রটা ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ক্লাসে আমি বিভাগ ক এবং বিভাগ খ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে আমি গ বিভাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এ প্রসঙ্গে তোমাদের একটুখানি বলে রাখি যে গ বিভাগে মোট 9টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের যে মার্কস থাকবে সেটা 2 নম্বর থাকবে। তো তোমরা দু এক কথায় এগুলোকে উত্তর দিতে হবে, প্রয়োজন অনুযায়ী তোমরা উত্তর দেবে, টু দি পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে। তো আমি দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যান্সার করবে। আর এখানেও তোমরা কিন্তু অথবা অর্থাৎ বিভিন্ন কোশ্চেনের সাথে অথবা পাবে। তো তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেন লিখেছি কিন্তু আমার ঠিক মনের মতো হচ্ছে না, তো তোমরা চাইলে অথবাটাও লিখে দিতে পারো। তো খাতা দেখার যে ইনস্ট্রাকশন সেখানে তুমি যেটাই বেশি পাবে সেটাই কিন্তু গ্রাহ্য হবে। তো আমি একটু বিষয়টা আরেকটু বোঝাচ্ছি। ধরো একটা কোশ্চেনে অথবা আছে, তো তোমার মনে হলো আমি এই কোশ্চেনটার প্রথম যে অংশটা লিখে মনে হলো আমি এটাতে 1 পাবো, এবং অথবা যেটা সেটাতে তোমার মনে হলো স্যাটিসফাইড, হ্যাঁ আমি 2 পাবো। তা তোমাকে ওইটাতেও নাম্বার দেওয়া হবে, এটাতেও নাম্বার দেওয়া হবে, অর্থাৎ একটা 1 বা একটাতে 2 পেলে, কিন্তু যখন কাউন্ট করা হবে নাম্বারটা তখন তুমি যেটাতে বেশি পাবে তো সেই নাম্বারটাই তোমাদের ধরা হবে। তো গ বিভাগের যে কোশ্চেনগুলো 2017 সালে এসছে সেগুলো আমি শুরু করছি। তো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়। তো এর যে অ্যান্সারটা হবে কোনো জ্বালানির একক ভর, একটা পেন সিলেক্ট করে নি, এখান থেকে লিখছি। 3.1 যে কোশ্চেনটা আছে, কোনো জ্বালানির একক ভর বা আয়তনের কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। তো তোমরা এইভাবে লিখবে। তা বুঝতেই পারছো এই যে কোশ্চেনটা দুটো পার্টে আছে, একটা আছে তাপন মূল্য বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি। তো এতে প্রথম পোর্শনটায় 1 আছে, সেকেন্ড পোর্শনটায় 1 আছে, তোমরা বুঝতেই পারছো। তো এইটা লিখলে তোমরা 1 পেয়ে যাবে। আর কয়লা ও ডিজেলের মধ্যে কয়লার তাপন মূল্য, যত ভালোই কয়লা হোক না কেন, তার তাপন মূল্য ম্যাক্সিমাম 34,000 কিলোজুল পার কেজি। আর সেক্ষেত্রে ডিজেলের তাপন মূল্য প্রায় 44,800 কিলোজুল পার কেজি। তো আমাদের ডিজেলের তাপন মূল্যটা কি হচ্ছে, তাহলে বেশি হচ্ছে। তাহলে সেকেন্ড যে অপশনটা আছে, তাহলে এখানে আছে ডিজেলের তাপন মূল্য বেশি। তো তোমরা এইভাবে একটু স্পষ্ট করে লিখবে এবং দুটো অ্যান্সার এমনভাবে লিখবে একটু যেন আলাদা থাকে, একটু ডিফারেন্সে থাকে, তাহলে যেন টিচার বুঝতে পারে খাতা দেখার সময় যে তুমি দুটো কোশ্চেনের অ্যান্সার করেছো এবং দুটোকে যেন পার্থক্য করা যায়, মানে এর সাথেই লাইনেই লিখে দেবে না।
ঠিক আছে, তাহলে অনেক সময় টিচারের চোখে স্কিপ হয়ে যেতে পারে বিষয়টা। তো আমি জাস্ট তোমাদের একটা কিভাবে উত্তর লিখবে 2 নম্বরের কোশ্চেনগুলো অর্থাৎ গ বিভাগের কোশ্চেনগুলো সেটা আমি একবার দেখিয়ে দিলাম। এবার বাকি কোশ্চেনগুলো আমি একটু দ্রুত আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা একটা গ্যাসের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আছে, তো সেটা আমরা দেখব। তো এখানে দেখো যে কোশ্চেনটা বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি পারদচাপে গ্যাসটির আয়তন কত হবে। তো এখানে আমি যে সূত্রটা আমরা ইউজ করব সেটা হচ্ছে দেখো এইটা P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। তাহলে কোনটা কি আমরা আগে লিখে নেব, তারপরে মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে V1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 52 মিটার কিউব। আচ্ছা, এবার P1 দেখো P1 কত হবে বুঝতেই পারছো, এই যে এখানে বলা আছে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে P1 বলা আছে 76 সেমি পারদ চাপ, আর T1 স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা জানি 273 কেলভিন। ঠিক P2 কত, P2 বলা আছে দেখো বলা আছে 104 সেন্টিমিটার, 104 সেমি এইচজি চাপ। V2 দেওয়া আছে, সরি V2টা আমাদের বার করতে হবে, তাহলে এটা যেমন আছে তেমন রেখে দিলাম। আর T2টা আমার 273 কেজি হবে। এর কারণটা হচ্ছে অপরিবর্তিত উষ্ণতা বলেছে, অর্থাৎ উষ্ণতা যেমন আছে তেমন। তাহলে এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এটাকে একটু উল্টো করে বসাও তাহলে আমাদের মানটা পেতে সুবিধা হবে। অর্থাৎ P2 অর্থাৎ আমরা এইভাবে বসাবো P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1। তাহলে এগুলো যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো, P2 কত 104 গুণ V2 আমরা বার করবো যেমন আছে রইল, T2 হচ্ছে 273, এটা ইজ ইকুয়াল টু হবে 76, P1 আমার 76 বসালাম, V1 সেটা হচ্ছে আমার 52, T1 হচ্ছে 273। তাহলে 273 কেটে বেরিয়ে গেল, তাহলে V2 ইজ ইকুয়াল টু হবে 76 ইন্টু 52 বাই 104। তো এটা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 38 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে 3.2 এর যে অঙ্কটা আছে তার অ্যান্সার। তো এবার আমরা অথবাটা করছি। কি বলছে দেখো 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কে উষ্ণতায় 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কে উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের আয়তন কত হবে। তো আর এর মান দেওয়া আছে তো লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো আমরা আগে দেখে নেব 8 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন। 8 গ্রাম H2 ইজ ইকুয়াল টু 8/2 ইজ ইকুয়াল টু 4 এত মোল H2 গ্যাস। তাহলে এসটিপিতে 4 মোল H2 গ্যাসের আয়তন হবে 4 ইন্টু 22.4 লিটার। তো এটা আমরা করে রাখছি। তো 1 মোলের আয়তন যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 4 মোল গ্যাসের আয়তন হচ্ছে 4 ইন্টু 22.4 লিটার। আচ্ছা, এবার এসটিপিতে তাহলে আবার সেম আমরা সূত্র ইউজ করবো এখানে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এইটাই আমরা ইউজ করব। তাহলে কোনটা কি আমরা একটু লিখে নিই। তাহলে P1 এসটিপি যেহেতু নিচ্ছি, তাহলে P1 ইজ ইকুয়াল টু
হচ্ছে 1 চাপ, 1 চাপ বা 76 সেমি পারদ চাপ। তো আমরা যেহেতু এটা অ্যাটমসফেরিক প্রেসারই আছে তো এটিএম দিয়ে লিখব। তাহলে V1 আমরা পেয়েছি এই যে এটা 4 মোল যেহেতু আছে তাহলে V1 হবে 4 × 22.4 লিটার, আর T1 হচ্ছে আমার 273 কে। আচ্ছা, সিমিলারলি P2 কত আছে? P2 আমার দেওয়া আছে 4 ATM চাপ, এই যে দেওয়া আছে এখানে 4 অ্যাটমিক ATM চাপ। আচ্ছা, V2টা আমাদের বার করতে হবে, T2টা হচ্ছে আমার 300 কে। দুটোকে একটু আলাদা করে নিচ্ছি। তাহলে ঠিক একইভাবে P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1 আমরা লিখব। তাহলে P2 হচ্ছে কত? 4, V2 আমরা বার করব, T2 হচ্ছে 300, P1 কত? 1, V1 কত? 4 × 22.4 লিটার, আর T1 হচ্ছে 273, বা V2 ইজ ইকুয়াল টু আমাদের হবে তাহলে 4 × 22.4 বাই 273 ইন্টু এটা হবে 300/4, 4 কেটে গেল। দিয়ে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 24.61 লিটার। এটা হচ্ছে আমার অথবা যে কোশ্চেন তার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। 3.3 দেখো, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে? তো এর অ্যান্সারটা এরকম, ধরো একটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আলো আসছে, তাহলে এটা 1μ2 অর্থাৎ 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান 1 নং মাধ্যমে আলোর বেগ বাই 2 নং মাধ্যমে আলোর বেগ। যদি এটাকে আমরা V1 বলি আর এটাকে যদি V2 বলি, তাহলে সুতরাং 1μ2 ইজ ইকুয়াল টু V1/2। তাহলে এটা হচ্ছে প্রতিসরাঙ্কর সাথে আলোর বেগের সম্পর্ক। এবার যে সেকেন্ড যে অথবা কোশ্চেনটা আছে, দেখো যে অথবাটা আছে সেটার অ্যান্সার আমরা করার চেষ্টা করি। কি বলছে? গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? তো গাড়ির হেডলাইট তোমরা দেখেছো, গাড়ির হেডলাইট এরকম দেখতে হয়। তো এইখানে কি ধরনের দর্পণ ব্যবহার করা দেখতেই পাচ্ছ, এখানে একটা অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণের ফোকাসে যদি এই লাইটটা রাখা হয়, বাল্বটা রাখা হয়, তাহলে এখান থেকে প্রতিফলনের পর এটা সমান্তরালভাবে আলোকরশ্মিগুলো নির্গত হবে। তো সমান্তরালভাবে আলোকরশ্মিগুলো নির্গত হলে তাহলে সেটা ছড়িয়ে না পড়ে অনেক দূর পর্যন্ত যাবে, তাহলে অনেক দূর পর্যন্ত আলোকিত হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা আমি আর লিখছি না, তোমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে গাড়ির হেডলাইটে যে দর্পণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণের ফোকাসে যদি আলোটা রাখি তাহলে এখান থেকে প্রতিফলনের পর আলোকরশ্মি দর্পণে প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হবে, এবং সমান্তরালভাবে নির্গত হলে আলো নষ্ট না হয় অনেক দূর পর্যন্ত আলোটা যাবে।
এবার আসছি 3 পয়েন্ট, এটা গেল আমার 3.3, আমরা আসছি 3.4 যে কোশ্চেন তার অ্যান্সারটা। ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতির ব্যবহারে দুটি সুবিধা লেখ। তাহলে আগে দেখো ভাস্বর বাতি কোনটা, এইটা সরি এটা হচ্ছে আমাদের সিএফএল ল্যাম্প, আর এটা হচ্ছে আমাদের ভাস্বর, এটা হচ্ছে আমাদের সিএফএল ল্যাম্প, এখন প্রায় উঠেই গেছে, আর এটা তো উঠেই গেছে, এটা ফিলামেন্ট বা ভাস্বর। তাহলে দুটো সুবিধা আমাদের লিখতে হবে। তো কি কি সুবিধা আমরা দেখতে পাই, তো এর অ্যান্সারটাও আমি আর লিখে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা একটুখানি নোট করে নাও। তো সিএফএল ল্যাম্পের ব্যয়িত শক্তির পরিমাণটা কি হয়, ভাস্বর বাতির থেকে অনেকটাই কম হয়। আবার বলছি, প্রথম যে সুবিধা আছে সেটা হচ্ছে সিএফএল ল্যাম্পে যে তোমার শক্তির ব্যয়ের পরিমাণ সেটা ভাস্বর বাতির তুলনায় কম, অর্থাৎ বিদ্যুৎ বিল সিএফএল জ্বালালে সিএফএল ল্যাম্প হচ্ছে বিদ্যুৎ বিল সিএফএল কম আসবে, ভাস্বর বাতিতে বেশি আসবে, এটা একটা সুবিধা। আর 2 নম্বর যে সুবিধাটা আছে সেটা হচ্ছে ভাস্বর বাতি যদি একবার খারাপ হয়ে যায় সেটাকে তোমাকে ফেলে দিতে হবে, কিন্তু সিএফএল ল্যাম্প সারানো যায়, অর্থাৎ এটা সহজে তুমি সারিয়ে কিন্তু আবার রিইউজ করতে পারবে। তো এই হচ্ছে দুটো সুবিধা। এবার আসছি 3.5 যে কোশ্চেনটা আছে সেটা, চিনির জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এটা আমি আর লিখছি না, বা যতটা প্রয়োজন লিখছি। তো এইভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো। চিনি হচ্ছে একটা জৈব যৌগ, তো চিনি তড়িৎ বিশ্লেষ্য নয়, অর্থাৎ এটা জলে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে, যে সোডিয়াম ক্লোরাইডকে যেই জলে দেওয়া হয়, NaCl কে যেই জলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কি তৈরি করবে, Na+ আর Cl- তৈরি করবে। আর চিনি কি, চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা করবে যে চিনি জলে তড়িৎ চিনি তড়িৎ অবিশ্লেষ্য, তাই এটা দ্রবীভূত হয়ে তড়িৎ আয়ন তৈরি করে না, তাই তড়িৎ পরিবহন করে না। অপরপক্ষে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে এর তড়িৎ বিশ্লেষণ হয়, তাহলে এরা আয়ন তৈরি করে, সোডিয়াম আয়ন তৈরি করে, ক্লোরিন আয়ন তৈরি করে, এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, আর চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। এবার দেখো এর যে অথবাটা আছে সেটা দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি কেন ব্যবহার করা হয়, সংকেত ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? এর কারণ হচ্ছে এর গঠনে লুকিয়ে আছে। যদি এর গঠনটা দেখো, তাহলে পাশে যে ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বন্ধনের মতো তো নয়, এটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, অর্থাৎ একটা যে সোডিয়াম আছে, এই যে একটা সোডিয়াম প্লাস তার চারিদিকে দেখো ক্লোরিন অণুগুলো এরকম ঘিরে আছে, একটা সোডিয়ামকে কেন্দ্র করে 2 3 4 6টা ক্লোরিন অণু ঘিরে থাকে, আবার একটা ক্লোরিনকে কেন্দ্র করে এরকম সোডিয়াম অণুগুলো ঘিরে আছে। তো এইরকম ভাবে এটা দেখো গঠনটা এইভাবে তৈরি হয়ে আছে। পার্টিকুলার অণুর কনসেপ্ট কিন্তু এখানে নেই, একটা সোডিয়াম পরমাণুকে কেন্দ্র করে ক্লোরিন অণুগুলো আছে, আবার একটা ক্লোরিনকে কেন্দ্র করে সোডিয়াম অণুগুলো আছে, তাই এর ক্ষেত্রে সংকেত ওজন অর্থাৎ এই যে Na+ আর Cl- এইটাই ব্যবহার করা হয় এর গঠনের জন্য। আচ্ছা, এবার আসছি নেক্সট কোশ্চেন। ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা, একটা হচ্ছে গলনাঙ্ক ও জলে দ্রব্যতা। তাহলে প্রথমে এরকম ভাবে এগুলো একটু লিখে নেবে, 3.6 এইভাবে কোশ্চেনটা যেভাবে অ্যান্সার করবে সেটা হচ্ছে এরকম একটু ছক মতো করে নেবে, ন্যাপথালিন আর সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রথম কি কি বলেছে দেখো, গলনাঙ্ক।
তাহলে ন্যাপথলিনের গলনাঙ্ক কম, এর গলনাঙ্ক কম প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক খুব বেশি। তোমরা যদি মানটা মনে না থাকে তোমরা কিন্তু নাও লিখতে পারো, কিন্তু কম অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কম আর এর খুব বেশি, এইটা প্রায় 801 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো দুজনের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি। আর জলে দ্রাব্যতা, জলে দ্রাব্যতা সেটা হচ্ছে ন্যাপথলিন যেহেতু জৈব যৌগ, এটা হচ্ছে জলে অদ্রাব্য, আর এটা হচ্ছে জলে তো অত্যন্ত দ্রাব্য। প্রত্যেকেই জানো নুন আমাদের জলে খুব সহজেই গুলে যায়। তো এইভাবে তোমরা অ্যান্সারটা করবে, দুটো পয়েন্ট কিন্তু আলাদা করে যেন বোঝা যায়, ঠিক আছে। এবার আসছি 3.7 এর যে কোশ্চেনটা আছে সেটাতে। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো, গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ। তাহলে কিপ যন্ত্র কোনটা তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে কিপ যন্ত্র। তো এইখানে যেটা প্রস্তুত করা হয় সেই গ্যাসটার নাম হচ্ছে 3.7 এর কোশ্চেন। নিশ্চয়ই যন্ত্রটা আবার আঁকতে যেও না, জাস্ট নামটা চেয়েছে গ্যাসটার, এটা হচ্ছে H2S বা হাইড্রোজেন সালফাইড। দেখো এই গ্যাসটা চেয়েছে, আর দুটো পার্টে আছে, দুটোতে 2 নম্বর, এটা লিখলে 1 নম্বর পাবে। আর হচ্ছে গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ। তাহলে এখানে রাসায়নিক সমীকরণটা লিখলেই হবে। তাহলে রাসায়নিক সমীকরণটা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে, তা আমি লিখে দিচ্ছি FeS প্লাস H2SO4 ইজ ইকুয়াল টু হবে FeSO4 প্লাস H2S। এর ব্যালেন্স করার দরকার নেই, কারণ ব্যালেন্স করাই আছে, সমিত আকারেই আছে। তো এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো 3.8 আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অথবা আছে, সেটা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করছি। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। তো এটাও তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে। জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে, অর্থাৎ কার্বনের সাথে জিঙ্ক অক্সাইডের বিক্রিয়াতে আমরা জিঙ্ক ধাতুটা পাই। তো এটা যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করো, আমি আর লিখছি না, লিখে সময় নষ্ট করছি না। তো তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে। তো উত্তরটা এইভাবে তোমরা লিখতে পারো, জিঙ্ক অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত করে জিঙ্ক ধাতুটা পাওয়া যায়। তো এর সমীকরণটা দেখো, সমিত সমীকরণটা হচ্ছে এরকম, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, এখান থেকে পাওয়া যাচ্ছে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। তো এটা হচ্ছে সমীকরণটা। আর উত্তরটা কিন্তু আমি অলরেডি বললাম তোমাদের, বা যে কোনো স্ট্যান্ডার্ড বই তোমরা ফলো করতে পারো। এবার আমরা 3.8 এর যে অথবা কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এটা এখানে কি বলছে দেখো, যে কপার সালফেটের জলীয় দ্রবণের জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তো প্রথমে আমি তোমাদের বিক্রিয়ার সমীকরণটা আগে লিখি, তারপরে বিষয়টা একটু বোঝাচ্ছি। তো দেখো কি আছে, দেখো কপার সালফেট CuSO4 প্লাস এর সাথে যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে এটা বিক্রিয়া করে হয় জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস কপারের পদক্ষেপ পড়ে। এবার যদি জারণ সংখ্যা দেখো, কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, আর কপার এখানে যেহেতু মুক্ত অবস্থায় আছে এর জারণ সংখ্যা হচ্ছে 0। ঠিক একইভাবে জিঙ্ক এখানে মুক্ত অবস্থায় আছে, এর জারণ সংখ্যা হচ্ছে 0, আর এখানে জারণ সংখ্যা হচ্ছে +2।
তাহলে জারণ সংখ্যার যদি বৃদ্ধি দেখো, তাহলে এখানে দেখো কপারের জারণ সংখ্যা ছিল +2, সেখান থেকে হয়েছে 0। তো এইখানে কপারের হয়েছে কি বিজারণ হয়েছে, কারণ জারণ সংখ্যা কমে গেছে, +2 থেকে 0 হয়ে গেছে। আর জিঙ্কের ক্ষেত্রে জারণ সংখ্যা ছিল 0, হয়েছে +2, তাহলে জারণ সংখ্যা কি হয়েছে বেড়েছে, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ হয়েছে। তাহলে বিক্রিয়ার মধ্যে তোমাদের যদি দেখাই, তাহলে জিঙ্কের এই যে একটা দেখো, জিঙ্কে রয়েছে জারণ, আর কপারে রয়েছে বিজারণ। তোমরা জানো জারণ বিজারণ কি হয়, একসাথে ঘটে। তাহলে যদি ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাই ধরো CuSO4 এটা অ্যাকচুয়ালি ভেঙে তৈরি করেছিল Cu2+ প্লাস SO4 2-। এইবার হয়েছে কি, আর এবার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে Cu2+ সেটা করেছে কি, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করে Cu তৈরি করেছে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে যেহেতু বিজারণ বলে, তাহলে এটা হচ্ছে বিজারণ হয়েছে, কপারের বিজারণ হয়েছে। এইবার এখানে যে সালফেট যেটা, এই যে সরি এখানে যে ইলেকট্রনটা যে সাপ্লাই করেছে সেই জিঙ্ক করেছে। জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছে, জিঙ্ক দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে Zn2+ হয়েছে। যেহেতু ইলেকট্রন এখানে ত্যাগ করছে, তাহলে জিঙ্কের হচ্ছে জারণ হয়েছে। এবার এই যে Zn2+ আর এখানে যে SO4 2- এটা পড়েছিল, Zn2+ আর SO4 যে 2- পড়েছিল, এরা মিলে ZnSO4 তৈরি করেছে, ZnSO4 তৈরি করেছে। তো এই হচ্ছে তোমার বিক্রিয়াটার বিশ্লেষণ। তো তোমাদের মাধ্যমিকে এই লাইনটা আর এই লাইনটা লিখলেই কিন্তু হবে, ঠিক আছে। আগে এইভাবে একটু দেখিয়ে দেবে, দেখিয়ে এই দুটো লাইন লিখে দিলেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা আসছি আমাদের এই গ্রুপের লাস্ট কোশ্চেন 3.9। কি বলছে দেখো, 3.9 যে কোশ্চেনটা আছে সেটা বলছে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু রকমের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে তোমাদের একটু মনে করিয়ে দিই। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে সেই সমস্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে ডবল বন্ড নেই, অর্থাৎ সব যা আছে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। তো সেগুলোকে বলে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হচ্ছে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো ইথিলিনের যে সংকেত সেটা এই টাইপের, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। তাহলে এর যদি গঠনটা আমরা দেখি, C ডবল বন্ড C আর 4টে হাইড্রোজেন এইভাবে আছে, কার্বনের 4টে বন্ধন তৈরি করতে পারে। তো এইখানে দেখো যে কার্বন আর কার্বনের মধ্যে এই যে ডবল বন্ড যেহেতু আছে, তাহলে তাই এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এইভাবে তোমাকে গঠনটা লিখে দিতে হবে। এবার এখানে যেটা লিখতে হবে সেটা এখানে লিখতে হবে কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন বর্তমান, তাই এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এইবার এর যে অরটা অথবাটা আমরা যদি আলোচনা করি, এটা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট কি। তো ডিনেচার্ড যে স্পিরিট সেটা হলো, আমরা জানি ইথাইল অ্যালকোহলের যে ব্যবহার সেটা বার্নিশের কাজে ব্যবহার করা হয়। তো ইথাইল অ্যালকোহলকে কিন্তু আবার পান করা হয়, ঠিক আছে, বার্নিশের কাজেও লাগে, বিভিন্ন কাজে লাগে।
তার সাথে সাথে ইথাইল অ্যালকোহল কিন্তু একটা নেশাকর বস্তু হিসাবে ব্যবহার করা হয়। তো যাতে ইথাইল অ্যালকোহলকে পান না করা হয় তার জন্য ইথাইল অ্যালকোহলকে বিষাক্ত করার জন্য সামান্য পরিমাণ মিথাইল অ্যালকোহল, তারপরে তোমার ন্যাপথলিন, তারপরে এই বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়। তো ওই যে বিষাক্ত পদার্থের যে মিশ্রণ সেটাকেই বলে ডিনচার্জ স্পিরিট। তো যদি পার্সেন্টেজগুলো একটু লিখি তাহলে এরকম আসে। ডিনচার্জ স্পিরিট হচ্ছে 90% রেকটিফাইড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট প্লাস 9.5% মিথাইল অ্যালকোহল। এটা অত্যন্ত বিষাক্ত অ্যালকোহল প্লাস 0.5% ন্যাপথা, 0.5% ন্যাপথার মিশ্রণ। তাহলে তাহলে তোমরা একটু পূর্ণ বাক্যে ভালো করে লিখো। সেটা হচ্ছে 90% রেকটিফাইড স্পিরিট, এটাকে বিষাক্ত করার জন্য 9.5% মিথাইল অ্যালকোহল এবং 5.5% ন্যাপথলিনের যে মিশ্রণ এটাকে বলা হচ্ছে ডিনচার্জ স্পিরিট। এটা বার্নিশের কাজে ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের গ্রুপ 3 2017 সালের গ্রুপ 3 পরীক্ষার প্রশ্নের উত্তর। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য আমি লাস্ট যে গ্রুপটা আছে 4 স্টারের যে গ্রুপটা আছে তো সেইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তোমরা একটু মন দিয়ে এই কোশ্চেনগুলো দেখো, কারণ আগত যে মাধ্যমিক পরীক্ষা তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি।